ফিরে এলাম আমি অপরাজিতা, গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। এখন পড়ছি হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির ৮ম পর্ব। আশা করি সঙ্গেই থাকবেন। শাহানা নিঃশব্দে উঠে গিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল এবং দরজা বন্ধ করে দিল। শাহানার দরজা বন্ধ করা একটা ভয়াবহ ব্যাপার। সহজে এই দরজা সে খুলবে না। ক্রমাগত দুদিন দুরাত দরজা বন্ধ রাখার রেকর্ড তার আছে। এ দরজা কবে খুলবে কে জানে। মনোয়ারা কিছুক্ষণ কাঁদলেন, তারপর নিজের ঘরে ঢুকে শুয়ে পড়লেন। নীলু বড় অস্বস্তির মধ্যে পড়ল। এ বাড়ির সবার এখন মেজাজ খারাপ যাচ্ছে। তুচ্ছ ব্যাপার নিয়ে রাগারাগি। নীলুর নিজের মন মেজাজও ভালো না। এসব নিয়ে মাথা ঘামাতে তার ভালো লাগে না, কিন্তু মাথা ঘামাতে হয়। এক এক করে সবার রাগ ভাঙাতে হয়। ভালো লাগে না। সংসারে অভাব অনটন বাড়ছে, অনেক চেষ্টা করেও কিছু করা যাচ্ছে না। প্রভিডেন্ট ফান্ডের লোনের টাকা কাটতে শুরু করেছে। বাড়ি ভাড়া বেড়েছে ১০০ টাকা। নীলুর ধারণা ছিল খুব সহজেই রফিকের একটা চাকরি হয়ে যাবে। ধারণাটা আসলে ঠিক হয়নি। রফিকের কিছুই হচ্ছে না। সপ্তাহে ২-৩টা করে ইন্টারভিউ দিয়ে হাসি মুখে ঘরে ফিরছে। ভাবি, একেবারে মেরে কেটে দিয়েছি। তাই নাকি? ইয়েস। স্মার্টলি সব প্রশ্নের উত্তর দিলাম। যেখানে হাসার দরকার সেখানে মৃদু হাসলাম, যেখানে গম্ভীর হওয়ার দরকার সেখানে গম্ভীর হলাম। পেরেছ সবকিছু? 80% পেরেছি। যেগুলো পারিনি সেগুলি পারার কথাও না। চাকরি হবে বলছো? একজনের হলেও আমার হবে। বলো কি? দ্যাটস রাইট। এখন চট করে চা সিগারেট খাওয়াও তো আমাকে। আমাকে খুশি করার চেষ্টা করো। ভবিষ্যতে লাভ হবে। বেতনের দিন ভালো মন্দ কিছু পেয়েও যেতে পারো। শেষ পর্যন্ত অবশ্যই কিছুই হয় না। রফিক নতুন কোনো ইন্টারভিউর জন্য তৈরি হয়। নীলুর বড় মায়া লাগে। মনোয়ারা রাগারাগি করেন। দুনিয়া শুদ্ধ লোকের চাকরি হয়, তোর হয় না কেন রে? হবে, আমারও হবে। কবে সেটা? ভেরি সুন। কোনো এক সুপ্রভাতে দেখবে রেজিস্ট্রি ডাকে চিঠি এসে হাজির। আমি আর দেখে যেতে পারবো না রে। এখনো তো ৫ মাসও হয়নি পাশ করেছি। এর মধ্যে এত ব্যস্ত হয়ে পড়লে কেন? যার হয় না ৫ মাসে তার হয় না ৫ বছরে। চিঠি অবশ্যই একটা আসে রফিকের। রেজিস্ট্রি ডাকে নয়, সাধারণ ডাকে। মনসুর আলী কলেজের প্রিন্সিপালের চিঠি। ইতিহাসের প্রভাষক পদে নিয়োগপত্র। যেতে হবে বরিশালের কোনো এক গ্রামে। নীলু জিজ্ঞেস করল, যাবে নাকি? যাব না মানে? অফকোর্স যাব। থাকতে পারবে গ্রামে? খুব পারবো। গ্রামের ঠান্ডা আবহাওয়ায় বিসিএস এর জন্য সিরিয়াস একটা প্রিপারেশন নিয়ে নেব। দেখবে ফার্স্ট সেকেন্ড কিছু একটা হয়ে বসে আছি। রফিক মহা উৎসাহে বরিশাল চলে গেল এবং ১ সপ্তাহের মধ্যে মুখ অন্ধকার করে ফিরেও এলো। শফিক অবাক হয়ে বলল, চলে এলি কেন? রফিক বিরক্ত হয়ে বলল, আরে দূর, যত ফালতু ব্যাপার। অলরেডি সেখানে একটা ভালো কলেজ আছে, রেশারেশি করে আরেকটা কলেজ দিয়েছে। না আছে মাস্টার, না আছে ছাত্র। ১১ জন টিচার আছে। এরা গত ৫ মাস ধরে বেতনও পাচ্ছে না। বলিস কি? আমি যাওয়া মাত্র প্রিন্সিপাল আমার জন্য একটা জায়গিরের ব্যবস্থা করে ফেলল। 9-এ পড়ে এক মেয়ে, তাকে পড়াতে হবে। তার বিনিময়ে থাকা খাওয়া। চিন্তা করো অবস্থা। শফিক কিছু বলল না। রফিক শুকনো মুখে বলল, ঝুলে থাকতাম সেখানেই, কিন্তু মেয়ের বাবার কথাবার্তা জানি কেমন কেমন। কেমন কেমন মানে? ভাবভঙ্গি দেখে মনে হয় মেয়ে বিয়ে দিতে চায় আমার কাছে। বলিস কি? হ্যাঁ। ভদ্রলোক প্রথম প্রথম আমাকে ভাই বলতো, তারপর বলা শুরু করলো, আপনি আমার ছেলের মতো। নীলু বলল, মেয়েটি দেখতে কেমন? দেখতে ভালোই। বরিশালের মেয়েরা খুব সুন্দর হয়। হাসছো কেন তুমি ভাবি? এর মধ্যে হাসির কিছু নেই। এটা একটা সিরিয়াস ব্যাপার। বিয়ের ভয়ে পালিয়ে এসেছ? সবকিছু নিয়ে ঠাট্টা ভালো লাগে না আমার। তুমি ওদের বলে এসেছো তো নাকি, না বলেই রাতের অন্ধকারে পালিয়ে এসেছো? রফিক কোনো উত্তর দিল না।
পরবর্তী বেশ কিছুদিন কাটালো গম্ভীর হয়ে। নীলু ঠাট্টা টাট্টা করবার চেষ্টা করল। কি রফিক, বরিশাল কন্যার জন্য মন খারাপ নাকি? একটা বাচ্চা মেয়েকে নিয়ে কি সব ঠাট্টা যে করো, ভালো লাগে না। মেয়েটির দিকে দরদ দেখে একটু বেশি বেশি মনে হচ্ছে। স্টপ ইট ভাবি, প্লিজ। বিসিএস পরীক্ষাও রফিকের ভালো হলো না। ইংরেজি এবং ইতিহাস দুটার কোনোটাতেই নাকি পাশ মার্ক থাকবে না। রফিকের ধারণা এক্সামিনাররা খাতা দেখে হাসাহাসি করবে। হোসেন সাহেব বললেন, এতটা খারাপ হলো কেন? বোগাস সব কোয়েশ্চেন করেছে, খারাপ হবে না? বিসিএস এ বোগাস প্রশ্ন করবে কেন? করলে তুমি কি করবে বলো? সব মাথা খারাপের দল। ইতিহাসে প্রশ্ন পড়লে মনে হয় জিওগ্রাফির কোশ্চেন। বলিস কি? বিশ্বাস না হলে তুমি পড়ে দেখো। পরীক্ষা খারাপ দিয়ে রফিক খুবই মুষড়ে পড়ল। সে ধরেই নিয়েছিল ভালো করবে। বাড়ির সঙ্গে সম্পর্কও কমে গেল। নাস্তা খেয়ে বেরিয়ে যায়, রাত 10টা-11টায় ফেরে। কেউ কিছু জিজ্ঞেস করলেই রেগে যায়। কথাবার্তা যা হয় নীলুর সঙ্গেই, তাও সব দিন নয়, যেদিন মেজাজ ভালো থাকে সেদিন। নীলু বুঝতে পারে রফিক হীনমন্যতায় ভুগতে শুরু করেছে। এটা কাটিয়ে তোলার জন্য তার কিছু করা উচিত, কিন্তু সে কি করবে বুঝতে পারে না। আগে মাসের বেশ কয়েকবার সে টাকা চাইতো, এখন আর চাচ্ছেও না। চাইতে লজ্জা পাচ্ছে বোধহয়। দিন 10 আগে হঠাৎ করে চাইল, ভাবি তোমার গোপন সঞ্চয় থেকে কিছু দিতে পারবে? কত? সামান্য কিছু, ধরো 50। নীলু 100 টাকা এনে দিল। গোটাটা দিলে নাকি ভাবি? দিলাম। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস ভাবি। আমাকে থ্যাঙ্কস কেন, তোমার ভাইকে দাও, আমি তো তার ধনেই পোদ্দারি করছি। ভাইয়াকেও থ্যাঙ্কস। ভাবি, আমি কিন্তু সব লিখে রাখছি। ভেরি সুন তোমাদের সব পয়সা ফেরত দেব উইথ ইন্টারেস্ট। ঠিক আছে, দিও। মনে হচ্ছে খুব শীঘ্রই একটা কিছু হবে, তাই নাকি? 70% পসিবিলিটি। জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, সে বলেছে আপনার মতো ইয়াং অ্যাক্টিভ ম্যানদেরই তো এখন দরকার। নিউ ব্লাড, নিউ আইডিয়া। বেতন কেমন? ফ্যান্টাস্টিক বেতন, বিদেশি কোম্পানি। তোমার ভাইটাও তো বিদেশি কোম্পানি, বেতন তো এমন কিছু না। কোম্পানিতে কোম্পানিতে বেশ কম আছে ভাবি। তোমাদেরটা খুব রমরমা কোম্পানি বুঝি? খুবই রমরমা, গাড়ি এসে দিয়ে যাবে, নিয়ে যাবে। বলো কি? কোম্পানির নিজস্ব ফ্ল্যাটও আছে, 3 বেডরুম, দেখলে মাথা ঘুরে যাবে। ফ্ল্যাট দেখে এসেছ? না, আমি দেখিনি। ওই অফিসের অন্য অফিসারদের সঙ্গে আলাপ হলো, সবাই বেশ মাই ডিয়ার। তাই নাকি? বেশ কয়েকজন মহিলা আছেন বড় বড় পোস্টে। বুঝলে ভাবি, মেয়েদের জন্য আজকাল চাকরির খুব সুবিধা। তুমি যদি চেষ্টা করো, উইদিন 2 মান্থস একটা কিছু জুটিয়ে ফেলতে পারবে। সত্যি? ইউ বেট। বিয়ে পাশ আছো, দেখতে শুনতেও মোটামুটি, খারাপরা চলে যায়। চলে যায় মানে? ডানা কাটা পরি তো তুমি নও ভাবি, এরকম কোনো মিসকনসেপশন থাকা উচিত না। তবে দেখতে খারাপও না। নীলু হেসে ফেলল। রফিক সিগারেট ধরিয়ে উৎসাহের সঙ্গে বলল, আমার কথা শোনো ভাবি, চাকরির চেষ্টা করো। এই যুগে একা রোজগারে কিছু হয় না, দুজনে মিলে হাল ধরো। তোমার ভাই তো পছন্দ করবে না। এর মধ্যে পছন্দ অপছন্দের তো কিছু নেই, কোশ্চেন অফ সার্ভাইভাল। চাকরির ব্যাপার নিয়ে অনেকদিন থেকেই নীলু ভাবছে। বন্যা গত মাসে এসেছিল, তাকে একসময় বলেই ফেলেছে, তুই বলেছিলি আমার জন্য একটা ব্যবস্থা করে দিবি, চাকরি জুটিয়ে দিবি, মনে আছে? মনে থাকবে না কেন, করতে চাস? কিরকম চাকরি? মোটামুটি ধরনের একটা কিছু, তোকে তো আর ফস করে ক্লাস 1 অফিসার বানিয়ে ফেলবে না। কেরানির চাকরি? অসুবিধা আছে? 1,500-2,000 টাকা পাবি সব মিলিয়ে। এই বাজারে এটাই বা মন্দ কি? করবি? তাহলে আগামী সোমবার আয় আমার অফিসে, আমি কথা বলে রাখবো। কার সঙ্গে কথা বলবি? লোক আছে, তুই আয় তো। নীলু সোমবারে যেতে পারিনি, বুধবারে সত্যি সত্যি গিয়ে উপস্থিত। বন্যা অফিস থেকে ছুটি নিয়ে নিল।
হাসি মুখে বলল, তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে হাতে দেবার ব্যবস্থা করতে না পারলে কিন্তু আমার নাম বন্যা নয়। বলিস কি তুই? মামাকে তোর কথা বলে রেখেছি। সার্টিফিকেটগুলো এনেছিস? না। বললাম না সার্টিফিকেটগুলো সব আনতে। এখন গিয়ে নিয়ে আসবো? আচ্ছা থাক, পরে হলেও চলবে। মতিঝিলের এমন একটি অফিসে তারা ঢুকলো যে নীলুর বুক কাঁপতে শুরু করলো। রিসেপশনে উগ্র ধরনের সাজ করা ভারী সুন্দরী একটি মেয়ে, ঝকঝক তকতক করছে চারিদিক। এইটাই নাকি অফিস? হুম। কেন, পছন্দ হচ্ছে না? নীলু কিছু বলল না। বন্যা বলল, চল মামার সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিই। মুখ এমন শুকনো করে রেখেছিস কেন? নীলু ফিসফিস করে বলল, এখানে আমার চাকরি হবে না। বুঝলি কি করে হবে না? আমার মন বলছে হবে না। কিছু কিছু জিনিস আমি টের পাই, সিক্স সেন্স। রাখ তোর সিক্স সেন্স। বন্যার মামা তেমন কোনো উৎসাহ দেখালেন না। দু একটা ছোটখাটো প্রশ্ন করলেন, কবে পাশ করেছেন, এর আগে কোথাও চাকরি করেছেন নাকি, টাইপিং জানা আছে নাকি, কিংবা শর্ট হ্যান্ড, বাসা কোথায়। এমন কিছু জটিল প্রশ্ন নয়, কিন্তু উত্তর দিতে গিয়ে নীলুর কথা জড়িয়ে যেতে লাগলো এবং একবার মনে হলো না এলেই ভালো ছিল। ভদ্রলোক তাদের কফি খেতে বললেন, প্রাইভেট ব্যবসার নানা সমস্যার কথাও বললেন এবং একসময় টেলিফোন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লেন। দুটি মেয়ে বসে আছে তার সামনে, এটা তার মনেই রইল না। নীলু ফিস ফিস করে বন্যাকে বলল, আমরা কি চলে যাব? বন্যা ইশারায় তাকে বসতে বলল। সবচেয়ে যে জিনিসটি নীলুর কাছে আশ্চর্যজনক মনে হলো তা হচ্ছে বন্যার সঙ্গে এই ভদ্রলোকের তেমন কোনো যোগাযোগ নেই। বন্যা নিজেও কেমন যেন মিয়ে আছে। নীলু লক্ষ্য করল তাদের দুজনের মধ্যে কথাবার্তা প্রায় কিছুই হয়নি। এমন একজন অল্প পরিচিত মানুষের কাছে বন্যা তাকে এতটা ভরসা দিয়ে কেন নিয়ে এসেছে কে জানে। নীলুর বেশ মন খারাপ হলো। টেলিফোনে ভদ্রলোক প্রায় 1 ঘন্টা কথা বললেন। খুব জরুরি টেলিফোন বোধহয়, কারণ কথা শেষ করেই তিনি বললেন, আমি আজ একটু ব্যস্ত, অর্থাৎ উঠতে বলা হচ্ছে। বন্যা শুকনো মুখে বলল, একটা কিছু ব্যবস্থা করে দেন মামা, চাকরির ওর খুব দরকার। রাগ হবার মতো কথা। নীলুর চাকরির এমন কিছু দরকার নেই, কিন্তু বন্যা এমনভাবে কথাটা বলল যেন নীলু ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছে। ভদ্রলোক নিরাসক্ত গলায় বললেন, আমাদের এখানে কোনো ওপেনিং নেই এখন, ভবিষ্যতে হবে এরকম আশাও নেই। তবে আমার কাছে পার্টিকুলার্স রেখে যান, আমি 2-1জনকে বলে দেখব। ও কিন্তু মামা অত্যন্ত ভালো একটা মেয়ে। ভালো মেয়েদের অফিসে দরকার নেই, অফিসে দরকার এফিশিয়েন্ট মেয়ে। ও খুব এফিশিয়েন্ট। বুঝলে কি করে? উনি তো এর আগে অফিসে কোনো কাজ করেননি। মামা আপনি একটু দেখবেন না প্লিজ? দেখুন। নিশ্চয়ই দেখব। নাম ঠিকানা এবং একটা বায়োডাটা আপনি আমার সেক্রেটারির কাছে দিয়ে যান। নীলুর এসব করার কিছুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু বন্যা এমন আগ্রহ নিয়ে এসেছে তাকে না বলতে খারাপ লাগলো। সে এমন ভাব করছে যেন বায়োডাটা লিখে দিলেই তার চাকরি হয়ে যাবে। এমন ছেলে মানুষও থাকে এই যুগে। নীলু বাড়ি ফিরল খুব মন খারাপ করে। এতটা মন খারাপ হবে সে নিজে বুঝতে পারেনি। সে বোধহয় ধরেই নিয়েছিল চাকরিটা হবে। নানা রকম পরিকল্পনাও তার ছিল। প্রতি মাস শেষে মাকে কিছু টাকা পাঠাবে, বেতন পাবার সঙ্গে সঙ্গে সে মানি অর্ডার করবে। যতদিন মা বেঁচে থাকবেন ততদিনই পাঠানো হবে। এবারে কারোর কিছু বলার থাকবে না, করার থাকবে না। তার নিজের টাকা। 2-1টা শখের জিনিস কিনবে, একটা টিভি, একটা ফ্রিজ, একটা হারমোনিয়াম। গানের দিকে তার খুব ঝোঁক ছিল, তার বাবারও ছিল। বাবাই 2 মেয়েকে গান শিখিয়েছিলেন। বাবা মারা যাবার পর কোথায় সেসব ভেসে গেল। কি চমৎকার গানের গলা ছিল বিলু আপার। বাবা সব সময় বলতেন, আমার এই মেয়ে গান গেয়ে পাগল করে দেবে সবাইকে। কোথায় গেল গান, কোথায় কি? নীলু তার বোনের কথা কখনো ভাবতে চায় না। ওটা যেন একটা দুঃস্বপ্ন। কোনো কালে তার যেন কোনো বোন ছিল না। বিলু নামের কাউকে সে চেনেই না। কিন্তু তবু এক এক সময় এমন পরিষ্কারভাবে বিলু আপার মুখ মনে আসে, আদুরে স্নিগ্ধ একটা মুখ, যেন সে বলছে, কি রে নীলু,
রোদে তো তোর মুখটা একেবারে রাঙা হয়ে আছে, দেখি বস তো আমার পাশে। নীলু প্রায়ই ভাবে, এত মায়াবতী একটি মানুষ কি করে হয়। কি দুঃখী মেয়ে না ছিল বিলু আপা, অথচ কি সুখী সুখী চেহারা তার। গভীর দুঃখের কিচ্ছু মাত্র ছাপ ছিল না বিলু আপার চোখে। আনন্দ উজ্জ্বল হাসি হাসি দুটি চোখ। শফিক সাধারণত রাত ৮টার মধ্যে এসে পড়ে। ৮:৩০ বাজছে, এখনো তার ফেরার নাম নেই। হোসেন সাহেবও ফেরেননি। কোথায় ঘুরছেন কে জানে। এত দীর্ঘ সময় পর্যন্ত তার রাগ থাকে না। আজ আছে। রাত পড়েনি শাহানারও, এখনো তার ঘরে দরজা বন্ধ। মনোয়ারা রাগ ভাঙানোর চেষ্টা করেছেন, লাভ হয়নি। নীলু বারান্দায় এসে দাঁড়ালো। দিন খারাপ করেছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হলে ভালোই হবে, গুমোট হয়ে আছে। নীলু আকাশের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। টুনি জেগে উঠেছে, তার হাসি শোনা যাচ্ছে। অদ্ভুত স্বভাব হয়েছে মেয়েটার, ঘুম ভেঙে হাসতে শুরু করে। পৃথিবীর সব বাচ্চারাই জেগে উঠে কাঁদে, শুধু টুনিই বোধহয় হাসে। দূর থেকে টুনি হাসি শুনতে এমন মজা লাগছে। বৌমা! নীলু চমকে তাকালো। মনোয়ারা টুনিকে কোলে নিয়ে বারান্দায় চলে এসেছেন। একটু হলেই তো সর্বনাশ হতো, কি যে কাণ্ড করো তুমি। কি হয়েছে মা? খাটের কিনারে শুয়ে রেখেছ, নিজে নিজে উঠে বসেছে, একটু হলেই তো পড়তো। এত অসাবধান হলে কিভাবে তুমি? নীলু কিছু বলল না, বারান্দায় দাঁড়িয়ে আছে। এবং এক পর্যায়ে মনোয়ারা বেগম বললেন, বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? দিন খারাপ করেছে মা, ঘরে আসো, দরজা জানালা বন্ধ করো, বারান্দায় দাঁড়িয়ে থাকার দরকার নেই। জানালা বন্ধ করবার আগেই হঠাৎ করে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো, রীতিমতো ঝড়। ইলেকট্রিসিটি চলে গিয়ে অন্ধকার হয়ে গেল চারদিক। মনোয়ারা টুনিকে কোলে নিয়ে অকারণেই ছোটাছুটি করতে লাগলেন। মোমবাতি খুঁজে পাওয়া গেল না। হারিকেনে তেল নেই। প্রচণ্ড শব্দে বাথরুমের জানালার একটা কাঁচ ভাঙল। মনোয়ারা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলেন, বৌমা, তোমার কি কোনো কালেও বুদ্ধিশুদ্ধি হবে না? ঝড় বাদলার দিনের হাতের কাছে হারিকেন রাখবে ঠিকঠাক করে, এক ফোঁটা তেল নেই হারিকেনে। এসব কি? টুনিও ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে। নীলু বলল, ওকে আমার কাছে দিন মা। মনোয়ারা রেগে গেলেন। অন্ধকারে হাত থেকে ফেলবে, ও থাকুক আমার কাছে, তুমি তোমার কাজ করো। করার মতো কোনো কাজ নেই। নীলু তার ঘরে চলে গেল। ঝমঝম শব্দে বৃষ্টি পড়তে শুরু করেছে। গাঢ় অন্ধকার চারিদিকে। এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর কালো হয়ে উঠছে চারদিক। পরক্ষণেই প্রচণ্ড শব্দে বাজ পড়ছে। মনে হয় এই কাছেই কোথাও যেন পড়ল। চুপচাপ বসে থাকতে ভালোই লাগছে নীলুর। ভাবি! নীলু তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে শাহানা এগিয়ে এসেছে। নীলু হাসি মুখে বলল, রাগ কমেছে নাকি শাহানা? শাহানা জবাব দিল না। নীলু হালকা গলায় বলল, ওদের কি অবস্থা জানো? কাদের? বাবা আর রফিক। তোমার বরের কথা তো কিছু বলনি নাকি? ভাইয়াকে নিয়ে তুমি ভাবোই না? তার কথা তো তুমি বললেও না। ভাবি। শাহানা উঠে এলো খাটের উপর, মৃদুস্বরে বলল, হঠাৎ করে এমন দিন খারাপ হলো কিভাবে? যা ভয় লাগছে। ভয়ের কি আছে? টুনি কাঁদছে। মনোয়ারা তাকে শান্ত করবার চেষ্টা করছেন, কোনো লাভ হচ্ছে না। শাহানা বলল, ভাবি, তুমি টুনিকে নিয়ে এসো তো। তুমি নিয়ে এসো, আমার কাছে দেবেন না। আমি যাব না। নীলু হালকা গলায় বলল, এত ছোট ব্যাপার নিয়ে এরকম রাগ করলে চলে? জীবনে রাগ করার মতো অনেক বড় বড় ব্যাপার ঘটবে। শাহানা মৃদুস্বরে বলল, হঠাৎ করে আমার কেন যেন এমন রাগ হয়ে যায়। আর আর এরকম করব না ভাবি। মোমবাতি কোথায় আছে জানো? জানি, আমার টেবিলের ড্রয়ারে। একটা মোমবাতি মার ঘরে দিয়ে আসো। টুনি অন্ধকারে রেখে কাঁদছে। আমি পারবো না ভাবি, তুমি যাও। নীলু মোমবাতি জ্বালিয়ে মনোয়ারার ঘরে রেখে এলো। টুনির কান্না থেমে গেল সঙ্গে সঙ্গে। হাত পা ছুঁড়ে খেলা জুড়ে দিল। নীলুর ইচ্ছা হলো বলে, ওকে আমার কাছে একটু দিন না মা। কিন্তু সে কিছু বলল না, কারণ মনোয়ারা দেবেন না। বৌমা, কটা বাজলো? 9:25।
এ তো মহা চিন্তায় পড়লাম। কোথায় আটকা পড়লো ওরা কে জানে। এসে পড়বে মা। আপনার দাঁত ব্যথা কমেছে? কমেছে। কিছু খাবেন আপনি? দুপুরে তো কিছু খাননি। না, কিছু খাবো না। তুমি দেখো সাহানার রাগ ভাঙাতে পারো কিনা। যন্ত্রণাই হয়েছে একটা। ও রাগ ভেঙেছে মা, আমার ঘরে বসে আছে। মনোয়ারা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দরজায় ধাক্কা পড়ছে। নীলু দরজা খুলে দেখল আনিস দাঁড়িয়ে আছে। কাক ভেজা হয়ে গেছে সে একেবারে। ব্যাপার কি আনিস? অবস্থা কাহিল ভাবি। চা খাওয়াতে পারবেন? তা পারবো। শুকনো কাপড় কিছু পরে আসো। শুকনো কাপড় আমার কাছে কিছু নেই ভাবি। ঘর ভেসে গেছে। একটা গামছা টামছা কিছু দিন। এসো ভেতরে। শাহানাকে বলছি কাপড় দেবে তোমাকে। নীলু চা বানিয়ে বসার ঘরে ঢুকে দেখল অন্ধকারে আনিস এবং শাহানা পাশাপাশি বসে আছে। ওদের বসার ভঙ্গিটার মধ্যেই কিছু একটা ছিল যা দেখে হঠাৎ নীলু একটু চমকালো। ভালোবাসাবাসির কোনো ব্যাপার নেই তো? শাহানার বয়স খুবই কম। এই সময়ে মন তরল থাকে, সবাইকেই ভালোবাসতে ইচ্ছা করে। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির ৮ম পর্ব। আশা করি সঙ্গেই ছিলেন আপনারা আমার। ভালো থাকবেন সবাই এবং অবশ্যই কি করবেন, ভালো রাখবেন সবাইকে।